তো আমরা যখন কোনো স্ক্রিপ্ট লিখছি, তো জাভা স্ক্রিপ্টে যখন স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্টটা সব সময় কোনো একটা ইভেন্টের উপর ডিপেন্ড করে হয়। এবার একটা স্ক্রিপ্ট কখন কাজ করবে কখন কাজ করবে না, কোনো একটা মেসেজ ধর আমি ডিসপ্লে করাতে চাইছি, সেই মেসেজটা কখন কাজ করবে আর কখন কাজ করবে না, সেইটা কিন্তু ডিপেন্ড করে আমার একটা কন্ডিশনের ওপর। যে যেমন ধর এখানে দেখ, এখানে আমরা যখন এখানে একটা নাম্বার এন্টার করছি, তুই কি করে বুঝছিস এই নাম্বারটা যেটা আমি দিচ্ছি সেটা ভ্যালিড নাম্বার না ভ্যালিড নাম্বার নয়? কি করে বুঝবি? তার মানে আমাদের একটা রুলস আছে। ধর আমি বললাম এখানে যে নাম্বারটা আমি দেবো, সেই নাম্বারটা আমার পার্টিকুলার ধর 2 ডিজিটের হতে হবে, মানে 10-এর 9-এর থেকে বড় হতে হবে, সিঙ্গেল ডিজিটের থেকে বড় হতে হবে। তাহলে কি এখানে একটা কন্ডিশন চলে আসছে? বুঝতে পারছিস জিনিসটা আমি যেটা বলছি? এখানে কি আছে দেখ, এখানে আমার এইটা আছে, হ্যাঁ। আমাদের এখানে প্রম্পট করে দুটো নাম্বার নিচ্ছি, দিয়ে আমি এখানে জাস্ট নাম্বার দুটো অ্যাড করে এখানে ডিসপ্লে করছি। বাট এখানে যদি আমার এবার কমপ্লিট হয়ে গেছে, ক্লাস কমপ্লিট। ওকে, তো এখানে দেখ, আমাকে এখানে আমি যা নাম্বার দিচ্ছি সেটা দিয়েই আমার এখানে এটাকে করে দিচ্ছে। বাট এইবার আমি যদি নাম্বারটা আমি চাইছি যে নাম্বারটা দেবো, সেই নাম্বারটা যদি আমার ভ্যালিড নাম্বার হয়, তবেই সেই নাম্বারটা দিয়ে আমার এই অপারেশনটা হবে। এইটা হচ্ছে আমার অপারেশন, অ্যাকচুয়াল অপারেশন হচ্ছে আমার এইটা। এখানে আমি ভ্যালুগুলোকে অ্যাকসেপ্ট করছি, এখানে ভ্যালুটাকে আমি কনভার্ট করছি টু নাম্বার, স্ট্রিং টু নাম্বার, আর এইখানে তোর ফাংশনটা বা অপারেশনসটা হচ্ছে, ঠিক আছে? তো যখন এখানে অপারেশনসটা হচ্ছে, আমি যদি চাই যে আমি এখানে যে ইউজার তো যে কোনো নাম্বার দিতে পারে, তাই না? ইউজার তো এখানে এনি নাম্বার দিতে পারে, আমার 0 দিতে পারে, 1 দিতে পারে, আবার 10ও দিতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি চাই যে এই নাম্বারগুলো পার্টিকুলার একটা মিনিমাম একটা ভ্যালুর ওপরে হবে, তার নিচে হলে এটা অ্যাকসেপ্ট করবে না। তো সেক্ষেত্রে কিভাবে করা হবে? তখন হচ্ছে আমার লিখতে হয় কন্ডিশন। তো কন্ডিশন বেসিক্যালি আমার দু রকম হয়, একটা হচ্ছে ইফ এলস। ইফ এলসের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দুটো আইদার ভ্যালু, আমার কন্ডিশনের রেজাল্টটা আইদার ট্রু হবে অথবা ফলস হবে। তাহলে আমি এখানে কিরমভাবে হয়, ইফ এখানে লিখতে হয় কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা, যদি কন্ডিশন ফলস হয় তাহলে এখানে, অর্থাৎ কন্ডিশনের পর যেটা এখানকার যে কোডটা লিখবো সেটা হচ্ছে কন্ডিশনটা ট্রু হলে এই কোডটা রান করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এই কোডটা রান করবে। এইটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? স্যার আরেকবার বলুন। ইফ এখানে দিচ্ছি আমি কন্ডিশন, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইখানকার কোডটা রান করবে,
আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এখানকার কোডটা রান করবে। ঠিক আছে? স্যার এলস যে আছে, এলস এর আগে তো একটা এন্টারের নিচে লাগবে, এ একসাথে হয়ে গেছে না সেকেন্ড না, লেটারটা ওটাতে কোনো সেটা? অসুবিধা হয় না, ওভাবেও লিখতে পারিস। আর স্যার একটা কোয়ারি ছিল। হ্যাঁ, বলো। স্যার, স্যার বলছি, একটা তো জেকারের ফাইল, জাভাস্ক্রিপ্টের ফাইল, হ্যাঁ, আর সিএসএস যে ফাইলটা হবে ওটাও আলাদা হবে, মানে সিএসএস এর উপরে আমরা জাভাস্ক্রিপ্ট করবো না, তাই তো? না, সিএসএস আলাদা, জাভাস্ক্রিপ্ট আলাদা। সিএসএসটা দরকার লাগছে হচ্ছে পেজটাকে ডেকোরেট করার জন্য। পেজটার কালার কি হবে, পেজের ফন্ট সাইজ কি হবে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু সেটার জন্য কি। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আলাদা ফাইল, জাভাস্ক্রিপ্টের সঙ্গে কিন্তু সিএসএস এর কোনো লিঙ্ক নেই। ও, জাভাস্ক্রিপ্ট যেটা করতে পারে সেটা হচ্ছে সিএসএস প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারে। তো কিন্তু তাহলে একটা পেজের জাভাস্ক্রিপ্ট আর সিএসএস একসাথে কি করে মানে করবে মানে? না না, জাভাস্ক্রিপ্টের ফাংশন আলাদা, তোর সিএসএস এর ফাংশন আলাদা। সিএসএস এর ফাংশন হচ্ছে যে জাভা, তোর সিএসএস এর ফাংশন হচ্ছে ওখানে কন্টেনার যেটা আছে সেই কন্টেনারগুলো, মানে পেজে যে কন্টেন্টগুলো সেটা কিভাবে তোর সাজানো হবে সেইটা, মানে টোটালটা হচ্ছে ডেকোরেট করার ব্যাপারটা হচ্ছে কাজ হচ্ছে সিএসএস এর। আর সেই পেজের মধ্যে কি কি ফাংশন রান করবে সেইটার কাজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, ঠিক আছে? ওকে। দুটো ডিফারেন্ট। এবার কোনো ফাংশন রান করতে গিয়ে যদি কোনো সিএসএস প্রপার্টি চেঞ্জ করতে হয় সেটা জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করে দেয় নিজের মতো করে। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? স্যার, লিঙ্কটা তাহলে কেমন করবো, মানে এইচটিএমএল এর পেজের সাথে একসাথে লিংক হবে এটা? কেন, সিএসএস এর লিঙ্ক যেমন থাকছে সেরাম থাকবে, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক যেমন পড়ছে সেরাম পড়বে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও, সিএসএস এর ঠিক লিঙ্ক তো আছে। আলাদা পড়ছে, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আলাদা পড়ছে। হুম হুম ওতে কোনো অসুবিধা হবে না হুম। তো। ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে যখন আমি তাহলে দেখ কন্ডিশন দিচ্ছি, এবার আমি বললাম আমি এইখানে যে নাম্বারগুলো ইনপুট করব, এইখানে যে নাম্বারগুলো ইনপুট করব, N1 আর N2 দুটো নাম্বার তো চাইছে, দুটো নাম্বার তো আমি ইনপুট করছি। এর মধ্যে নাম্বারগুলো যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমার এই ফাংশনটা কাজ করবে না। ভালো করে বুঝবি, যদি ফাংশনটা 10-এর থেকে ছোট হয় তাহলে এটা কাজ করবে না। N1 আর N2 দুটোই যদি 10-এর থেকে বড় হয় তবেই আমার ওখানে কাজ করবে, তা না হলে কাজ করবে না। ওকে? তাহলে এখানে স্ক্রিপ্টটা কিভাবে লিখব? কন্ডিশন কি, সরি 9-এর থেকে বড় হতে হবে, তাহলে কন্ডিশন কি, গ্রেটার দ্যান 9, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে ফার্স্ট আমি এখানে দেখ দুখানা নাম্বার এখানে পুট করছি। পুট করার পর আমি ফার্স্ট এখানে দিচ্ছি ইফ N1 লেস দ্যান 10, অর্থাৎ N1 যদি 10-এর থেকে ছোট হয় তাহলে, আচ্ছা, if N1 greater than 10, দাঁড়া, N1 greater than 10 হলে ওটা accepted,
আচ্ছা, দেন এখানে আমি করে দিচ্ছি ব্রেক। যদি n1 লেস দ্যান 10 হয় তাহলে এখানে দুখানা নাম্বার আছে না। আচ্ছা, ধর আমি ফার্স্টে একটা নাম্বার দিয়ে দেখাই, তাহলে হবে, তা না হলে বুঝতে পারবি না। এটা ধর 10, আমি ফার্স্ট নাম্বারটা দেবো। তাহলে এখানে ফার্স্ট নাম্বারটা যদি লেস দ্যান 10 হয় তাহলে এখানে অ্যালার্ট ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে। যদি না হয়, অর্থাৎ লেস দ্যান 10 যদি না হয়, তার মানে 10-এর সমান বা তার থেকে বড়, তাহলে এলস এটা এখানে যাবে, এটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে দেখ, এখানে আমি কি করলাম, ফার্স্ট আগে একটা নাম্বার ফিক্সড করে দিয়েছি ওখানে, আর একটা নাম্বারকে আমরা ওখানে এন্টার করছি, নাম্বারটাকে চেক করছে, নাম্বারটাকে দেখ চেক করছে যে নাম্বারটা 10-এর থেকে ছোট কিনা। যদি 10-এর থেকে ছোট হয় তখন অ্যালার্ট দিচ্ছে ইনভ্যালিড নাম্বার, আর যদি 10-এর থেকে ছোট না হয় তখন দেখ আমার একটা ক্যালকুলেশন হচ্ছে, n1 এর সঙ্গে n2টা অ্যাড হয়ে তারপর তোর সেই আউটপুটটা দেখাচ্ছে। তাহলে এইটাকে যদি রান করিস, এখানে দেখ প্রথমে দিলাম 9, দেখ এখানে দিল ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে। এখানে আমরা ইনভ্যালিড নাম্বারটা এখানে না দিয়ে এখানে করে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। অর্থাৎ যদি 10-এর থেকে ছোট হয় তাহলে ইনভ্যালিড নাম্বার আসবে, না হলে আমার ওখানে ওটা দেবে। এখানে দেখ আমার কাছ থেকে নাম্বার চাইছে, আমি যদি 22 দিই, দেখ ওখানে অ্যান্সার দিচ্ছে 32, বাট যদি তুই এখানে 8 দিস তখন অ্যান্সার দেবে ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে। কোডটা বুঝতে পারলি? ভালো করে কোডটা দেখ, দেখে আমায় বল কোনখানটা বুঝতে পারিসনি। প্রত্যেক জনকে বলছি ভালো করে কোডটা দেখ, দেখে আমাকে বল কোনখানটা বুঝতে পারিসনি। কি হলো, চুপচাপ কেন? কোডটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এক্সপ্লেন কর, হ্যাঁ স্যার। এক্সপ্লেন কর তো। স্যার প্রথমে n1টাকে নিয়ে আমি হচ্ছে ইন্টিজারে কনভার্ট করেছি, তারপরে ইফ এলস লাগাইছি, যদি আমার n1 যেটা আমি দেব সেটা যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমার ইনভ্যালিড নাম্বার হবে, 10-এর থেকে বড় হলে ওটা ফলাফলটা n1 প্লাস n2 তে আসবে। ওকে, ঠিক আছে, একদম। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এবার আমরা কিছু ইয়েতে যাই। এখানে বলা হলো যে আমি এখানে দুখানা নাম্বার ইনসার্ট করব, দুটো নাম্বার আমি এখানে দেবো, ইউজার দুটো নাম্বার পুট করবে। তোদেরকে যেটা এখানে ডিসপ্লে করাতে হবে যে কোন নাম্বারটা বড় আর কোন নাম্বারটা ছোট,
ঠিক আছে, প্রথমে দুটো নাম্বারের মধ্যে যেটা বড় সেটা ডিসপ্লে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ারি। তাহলে এখানে আমি কিভাবে লিখব, প্রোগ্রামটা বল। যেটা বড় হবে সেটা ডিসপ্লে হবে। হ্যাঁ, So if n1 greater than n2, then n1 is bigger, আর else n2 is bigger. ওকে। প্রথম কথা হচ্ছে আমি আমি কি বলেছি যে ডিসপ্লে হাইয়েস্ট নাম্বার গিভেন, অর্থাৎ যেখান থেকে আমি যে নাম্বারগুলো দেবো তার মধ্যে হাইয়েস্ট নাম্বার যেটা সেটাকে তুমি ডিসপ্লে করো। এবার এখানে হাইয়েস্ট নাম্বার বলতে আমার যদি দুটো নাম্বার হয়, ধরেই নিলাম দুটো আমি ভেরিয়েবল, var x আর একটা হচ্ছে var y, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হতে পারে ফার্স্ট আগে সেটা ভাববো। var x আর var y এই দুটোর মধ্যে কি রিলেশনস হতে পারে। এক হচ্ছে দেখ x ইকুয়াল টু y হতে পারে। নাম্বার টু, x গ্রেটার দ্যান y হতে পারে। নাম্বার থ্রি, x লেস দ্যান y হতে পারে। তাহলে দেখ আমার তিনখানা কন্ডিশন আসছে। স্যার ডবল ইকুয়াল টু কেন ওখানে? ডবল ইকুয়াল টু কেন? সিঙ্গেল ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইন, ডাবল ইকুয়াল টু হচ্ছে চেকিং। ওকে ঠিক আছে, সিঙ্গেল ইকুয়াল টু হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করছি ভেরিয়েবলে, ডাবল ইকুয়াল টু মিনস হচ্ছে আমি দুটো ভেরিয়েবলের মধ্যে বা দুটো এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করছি, এটাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, তাহলে আমার তিনখানা কন্ডিশন হতে পারে। তাহলে আমি আগে ফার্স্ট কন্ডিশনটা লিখবো। দেখ, ইফ ফার্স্ট কন্ডিশন কি আছে, এক্স if x greater than y, সরি if x equals to y, অর্থাৎ যে দুটো ভ্যালু দিচ্ছি সেই দুটো ভ্যালু যদি সেম সেম হয়ে যায়, তাহলে কি হবে, যদি সেম সেম হয়ে যায় তাহলে তোর কোনো ফাংশনে যাচ্ছে না, তাই তো? কি রে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রথম কন্ডিশন মানে তো আমার দুটোরই ভ্যালু সেম, তাহলে তো আমার কোনো আর বাদ বাকি যাওয়ার দরকারই নেই, হাইয়েস্ট নাম্বার তো ওখান থেকে খুঁজেই পাবো না। তাহলে এখানে যদি এক্স ইকুয়ালস টু ওয়ার মানে তোর যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যায় তাহলে আমরা লিখবো স্যার ওয়াইটা ক্যাপিটাল হয়ে গেছে। এটা ক্যাপস হয়ে গেছে না? ডকুমেন্ট ডট রাইট, কি লিখবি ডকুমেন্ট ডট রাইটে? The two number is equal. হ্যাঁ,
দে বোথ আর ইকুয়াল। প্রথম হচ্ছে এইটা লিখলাম, যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এইটা। এরপর সেকেন্ড কন্ডিশনে ঢুকবো, এলস। এলস ইফ, এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশন, কি দিচ্ছি সেকেন্ড কন্ডিশন, এক্স গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে, এখানে লেখো রাইট। তাহলে ফার্স্ট কন্ডিশন ছিল এক্স আর ওয়াই সেম সেম, ওটা ফলস। তারপর আসছে সেকেন্ড কন্ডিশনে আসছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা যদি ট্রু হয় তাহলে ডকুমেন্ট ডট রাইটে আমার পড়ছে তোর এক্স, ঠিক আছে। যদি ওটা ফলস হয় তাহলে ডকুমেন্ট ডট রাইটে বাকি থাকলো যে সে, ঠিক আছে। দেখ এখানটা বুঝতে পারলি কিনা দেখ। স্যার লাস্টেরটা তো ওয়াই হবে, হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট ওয়াই। এটা ওয়াই, হ্যাঁ। সবাইকার ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে জিজ্ঞেস কর। সবিক বুঝতে পেরেছিস? ওই এলস এর জায়গাটা একটু বুঝলেন, এলস ডকুমেন্টস ওইটা কোনখানটা বল, নাই, একদম শেষের। ডকুমেন্ট ডট রাইট। হুম হুম হুম। ডকুমেন্ট ডট রাইট মিনস হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে আউটপুটটা সেটা আমার ওয়েব পেজে লেখা হবে। ঠিক আছে, তাই দেখ আচ্ছা একটা কন্ডিশনের ওপর বেস করে পুরোটা হচ্ছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ওকে, বোঝা গেছে। হুম। বাকিরা হ্যাঁ তাহলে স্যার বুঝতে যখন পেরেছি। আমরা এখানে এবার বলছি স্যার, এই যে যখন সিএসএস আর ডিএসটিএমএল এর ওই যখন কোডিং গুলো হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা কোডিং করছি, করার পরে যখন পরেরটাই যাচ্ছি না, আগেরটা দেখা যাচ্ছে কোনো কারণে ভুলে যাচ্ছে। এটা কি প্র্যাকটিসের উপর তো না, যত একই কোডিং গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতবার একদম ইনপুট একদম, করবো তত মনে থাকবে। এগুলো টোটালটাই প্র্যাকটিসের ওপর। লজিক্যালি বুঝতে পারছি, তো লজিক্যালি বুঝতে পারার সময় তারপরে যখন ওই কোডিং গুলো ফেলে নেক্সট টাইম আবার করতে যাচ্ছি কোডিং গুলো মুছে দিয়ে, তখন গিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে আমি একটা না, লাইন ভুলে প্রথম যাচ্ছি। প্রথম একটু প্রবলেম হবে, ঠিক আছে, একটু বুঝতে টাইম লাগে এটা, তারপর ঠিক হয়ে যাবে। দেখ আমি ওখানে 10 দিয়েছি আর 15 দিয়েছি, দেখ এখানে 15 দেখাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশনাল স্টেটমেন্ট। একটা ছোট্ট কাজ দিচ্ছি এখানে, আমাকে সেটা বলবি। আমি কোডটা আগে দিয়ে দিই। এখানে নেক্সট কনসেপ্ট যেটা হবে সেটা হচ্ছে হাইয়েস্ট 3 নাম্বারস, highest number from given 3 numbers,
এতক্ষণ দুটোই ছিল, এবার তিনটেতে। দেখ, দেখাও। তিনটে নাম্বার। আমি এটা খুলে রাখছি, আমাকে খাতায় করে জিনিসটা পাঠাও। খাতায় করে ছবি তুলো বা যেভাবেই হোক আমাকে একটা কমপ্লিট করে পাঠা এটা। তারপর আমি নেক্সট পার্টে যাচ্ছি। আগে এইটুকুনি, এটা কর আগে, তাড়াতাড়ি করবি, বেশিক্ষণ টাইম নেই কিন্তু। হ্যালো নবদীপ দা, হ্যালো হ্যালো সৌমেন দা, হ্যালো সৌভিক দা। বলো বলো। বলছি স্যার কাজটা কে দিল একটু বলো না। স্যার দিয়েছে যে 3টা নাম্বার তোমাকে দিচ্ছে, তার মধ্যে কোনটা বড় হবে ওটা লজিকটা বের করতে। ধরো N1 N2 N3 আছে, তার মধ্যে কোনটা বড় হবে ওইটা বের করতে। ও, তার কোড লিখতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বল। এখানে আমার দুটো নাম্বার দিয়ে দেখানো আছে, এবার হচ্ছে তিনটে নাম্বার, তিনটে নাম্বার দিয়ে কিভাবে ওটা ওগুলোকে আমরা হ্যান্ডেল হ্যাঁ করব, স্যার করেছি। বল। স্যার ফার্স্ট কন্ডিশন, ইফ N1 greater than equal to N2 and N1 greater than equal to N3, তাহলে ডকুমেন্ট রাইট N1 is largest. হুম সেকেন্ড, N2 greater than equal to N1 and N2 greater than equal to N3, তাহলে N2 largest. হুম আর থার্ড, N3 যদি greater than equal N1, N3 greater than equal N2, তাহলে N3 largest. ওকে। বাট তিনটের মধ্যে দুটো বা তিনটে নাম্বারই যদি সেম সেম দেওয়া হয় তখন? হ্যাঁ স্যার, N1 ইকুয়াল টু N2 যদি N3 হয় তাহলে ইকুয়াল নাম্বার। কতগুলো কন্ডিশন লিখবে? স্যার ইফ এলসিফ এলসিফ করে লেখা যাবে। এলসিবিএসিগুলো কতগুলো লিখবে, কতগুলো চেক করতে হচ্ছে? আগে আগে তুই চেকিংটা ভাব, কতগুলো চেক করবি? আমাদের চেকিং রেঞ্জটা কতটা আছে দেখতে হবে। একটা হচ্ছে ধর আমি এখানে ভেরিয়েবল এক্স ওয়াই জেড জেড ইকুয়ালস টু 20, ঠিক আছে? এবার এখানে চেকিংটা কি কি হতে পারে? কি রে, সবাই শুনছিস নাকি চুপচাপ জয়েন করে আছিস? আবু, না স্যার শুনছি স্যার। তাহলে যেটা করতে বললাম সেটা করলি না কেন?
কাজগুলো করবি তবে কিন্তু শিখবি, না করলে শিখবি না। ভুল হোক তবু করবি। স্যার 1 নম্বর এক্স ওয়াই জেড তিনটে ইকুয়াল হতে পারে। এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। ওকে, তারপরেরটা? আরেকটা হতে পারে এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড় আর জেড এর থেকেও বড় হলে তাহলে এক্স হচ্ছে গ্রেটার। হ্যাঁ বল। এক্স এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ গ্রেটার। জেড। ওকে, নেক্সট হচ্ছে এরপরে স্যার ওয়াইটা যদি এক্স এর থেকে বড় হয়, ওয়াইটা জেড এর থেকে বড় হয়, তাহলে ওয়াই গ্রেটার। হ্যাঁ, নেক্সট হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড, তাই তো? হ্যাঁ স্যার। আর 3 নম্বর জেডটা যদি এই দুটোর থেকে বড় হয়। জেডটা যদি দুটো থেকে বড় হয়, এক্স্যাক্টলি। জেড গ্রেটার দেন এক্স অ্যান্ড জেড গ্রেটার দেন ওয়াই। একটা জিনিস বলতো, এখানে অ্যান্ড কেন লিখছি? এটা কি ধরনের অপারেটর? স্যার এটা এন্ড অপারেটর, মানে দুটোর ক্ষেত্রেই দুটোর কন্ডিশন একসাথে হয়। এক্স্যাক্টলি, আমার এখানে দুখানা অপারেটর থাকে, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর আর একটা হচ্ছে অর অপারেটর। অর অপারেটরের ক্ষেত্রে আমি যখন কন্ডিশন দেবো, যে মাল্টিপল কন্ডিশন দিচ্ছি, তার মধ্যে যে কোনো একটা ঠিক হলেই পুরোটাকে ঠিক হিসেবে ধরা হয়। আর অ্যান্ডের ক্ষেত্রে যখন আমি এরকমভাবে কন্ডিশনগুলো দিচ্ছি অ্যান্ডের ক্ষেত্রে, অর্থাৎ মাঝে অ্যান্ড দিয়ে, তখন প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রু হয় তবে টোটালটা ট্রু, না হলে সেটাকে ফলস হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয়। অর্থাৎ একটা ফলস হলেও সেটা টোটালটা ফলস হয়ে যাবে ওখানে, ঠিক আছে? তাহলে আমরা যখন ইয়েতে করব, কোডিংয়ে যাব, প্রথম চেকিং হচ্ছে এইটা, এক্স ওয়াইয়ের সাথে আর জেড এর সাথে সমান। তাহলে এখানে করব ইফ এক্স ইকুয়ালস টু জেড, এই ওয়াই, অ্যান্ড এক্স ইকুয়ালস টু, আচ্ছা সরি, or x equals to z and y equals to z। দেখ আমার তিনটেই চেকিং হয়ে গেল। এখানে কি বললাম আমি? x আর y সেম সেম, অথবা x আর z সেম সেম, অথবা y আর z সেম সেম। যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা ট্রু হয়, দ্যাট মিন্স এখানে তোর ডকুমেন্ট ডট রাইট কি some values are same, ঠিক আছে? আমার সব কটাও সেম হতে পারে, আবার দুটোর মধ্যে যে কোনো দুটো সেম হতে পারে, পেয়ার এক্স ওয়াই পেয়ার সেম হলো দিয়ে জেডটা আলাদা হলো, এক্স আর জেড পেয়ারটা সেম হয়ে ওয়াইটা আলাদা হয়ে গেল, অথবা ওয়াই জেড সেম হয়ে গিয়ে এক্সটা আলাদা হয়ে গেল। সেক্ষেত্রে যে কোনো একটা পেয়ারই যখন ধরা পড়ছে সেম সেম, তখনই এখানে দিয়ে দিচ্ছে যে ডকুমেন্ট ডট রাইট সাম ভ্যালুজ আর সেম বলে এখানে স্টপ করে দিল। যদি এইটা না হয় দেন হচ্ছে এলস। ইফ প্রথম কন্ডিশন কি আছে? এক্স ওয়াই এর থেকে বড়, এক্স জেড এর থেকে বড়, এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে? এক্স গ্রেটার দেন ওয়াই and
এক্স গ্রেটার দেন জেড, তাহলে কি হবে? ডকুমেন্ট ডট রাইট এক্স, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট এক্স। এখানে এক্স অ্যাপোস্ট্রফি পড়বে না? কেন এক্সটা অ্যাপোস্ট্রফি পড়বে কেন? এক্সট্রাতে অ্যাপোস্ট্রফি পড়বে কেন? ওটা তো রাইট করছে, ওটা তো ভেরিয়েবল টানছে, ওটা তো ভেরিয়েবল নেম, ওখানে কেন অ্যাপোস্ট্রফি পড়তে যাবে? বাইরে পড়েছে তো অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ওখানে চেকিং হলো এক্স ওয়াইয়ের থেকে বড়, এক্স জেডের থেকে বড়, যদি ওটাই ফুলফিল হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট রাইট এক্স। এলসিএম, এলসিএম এখানে কি হচ্ছে, ইফের মধ্যে এবার হচ্ছে সেকেন্ড ওয়াইয়ের যেটা, ওয়াই গ্রেটার দেন জেড, and y দেখ আরে, তাহলে এক্স আর জেড এর মধ্যে, সরি জেড আর ওয়াই এর মধ্যে যে কোনো একটা ট্রু, তাই মানে জেড ওয়াই আর, তাহলে ওয়াই এর ভ্যালুটা জেড এর থেকেও বেশি, ওয়াই এর ভ্যালুটা এক্স এর থেকেও বেশি, তাহলে ডকুমেন্ট ডট রাইট হচ্ছে ওয়াই। এলস ডকুমেন্ট ডট রাইট পড়ে রইল কোনটা? জেড। জেড জেড। জেড। দেখ কন্ডিশন বুঝতে পেরেছিস কিনা দেখ আগে, কন্ডিশন বুঝতে পেরেছিস কিনা দেখ। স্যার যেটা যেটা পড়ে আছে ওটা আর লিখতে হবে না আর কি? থাকবে, হ্যাঁ বলো। হ্যাঁ ক্লাসের মধ্যে আছে, আমি তোকে আমি তো বেরিয়ে 6টার সময় ফোন করছি। কারা? না, হ্যাঁ বল কি বলছিলি বল। স্যার বলছি জেডটা যে পড়ে থাকলো তো হুম। ওটা গ্রেটার দেন দিয়ে লিখলাম না, না এমনি হয়ে লেখার যায়। তো দরকার পড়ছে না, প্রথম কথা হ্যাঁ হচ্ছে ওটাই বাকি ফার্স্ট থাকে। চেক করছি যে ইকুয়াল কিনা, এর হুম মধ্যে হুম। যে কোনো একটা ইকুয়াল হলেই এটা ট্রু হয়ে যাবে, তাহলেই এখানে বলে দেবে সাম ভ্যালুজ আর সেম। তাহলে এখানে এই তিনটের একটাও ফুলফিল হচ্ছে না, তার মানে হুম হুম। তিনটে নাম্বারই আমার আলাদা। তাহলে আমরা চলে আসছি এইখানে, এবার এক্স ওয়াইয়ের থেকে বড়, এক্স জেডের থেকে বড়, এই দুটো ফুলফিল যদি হয়ে যায় তাহলে এক্স ডিসপ্লে হবে, যদি না হয় তখন এবার ওয়াই এ চলে এলো, ওয়াই জেডের থেকে বড়, ওয়াই এক্সের থেকে বড়, দুটো ফুলফিল হলো না, তখন আসছে তোর এলস। এলস পার্টে তো যদি ওই দুটো ফুলফিল না হয় তাহলে তো অটোমেটিক্যালি জেড বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম। আমাকে তো জেডের জন্য চেকিং করতে হচ্ছে না, লাস্ট লাস্ট কন্ডিশন তো ওটাই পড়ে রয়েছে, হুম। ঠিক আছে, সেই কারণে এখানে এগুলোকে এরকম ভাবে লেখা হয়। স্যার এনটাকে কি বলেছিলেন জানো ওটা? অ্যান্ড মিন্স হচ্ছে আমার এইখানে কন্ডিশন ওয়ান, এটা কন্ডিশন টু, দুটো কন্ডিশনই ট্রু হলে তখন আমার টোটালটা ট্রু, তখন আমার এটা ধরবে।
এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলস হওয়া মানে এখানে চলে গেল এলসিপে। ও ঠিক আছে। আর অর মিন্স হচ্ছে ওপরে অর দেওয়া আছে, অর অপারেটর। অর মিন্স হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটাই ট্রু হতে পারে, ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড। ঠিক আছে। তো মানে স্যার অ্যান্ড এর জায়গায় অর লিখে দিলে হয়ে যাবে, কোথায় মানে অর যেটা আছে অর অপারেটর নাকি? এটা? না না, এই যে অ্যান্ড আছে না, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই তারপরে অ্যান্ড আছে হ্যাঁ, ওখানে। এখানে কেন অর লিখতে যাবি? আমার তো উপরে তো ফার্স্টেই চেকিং করে নিচ্ছি যে আমার সব করা সেম আছে কিনা। যেহেতু সেম নেই তাহলে তো আমি তার পরেরগুলোতে তো আর ওইগুলো দেওয়ার দরকার নেই। আমার অ্যান্ড মিন্স হচ্ছে আমাকে এক্স কে যদি বড় দেখাতে হয় তাহলে ওয়াই জেড দুটোতেই বড় দেখাতে হবে। স্যার বলছিলাম কোডটা দেখে যতটা কনফিউজ হচ্ছে আপনি ব্রাউজারে দেখালে হয়তো বেটার ক্লিয়ার হয়ে যাবে স্যার। এখানে আচ্ছা তো বুঝতে পেরেছি। ঠিক আছে, ব্রাউজারে দেখ এটা কত দিচ্ছে, 20। কেন? দেখ এখানে 20টা হাইয়েস্ট দেওয়া আছে। আমি যদি সব কটার ভ্যালু বা ধর দুটোর ভ্যালু করলাম 20, দেখ সাম ভ্যালুজ আর সেম। ঠিক আছে, এটাকে ধর 20 রেখে এটাকে করে দিলাম 15। তাহলে 15ই ধরবে। 20 হুম, সবসময় তো হাইয়েস্ট ভ্যালুটা দেখাবে। হুম। কেন বলতো 20 দেখালো? 20টা কার ভ্যালু? ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, হুম, এখানে দেখ জেড এর ভ্যালু আছে 15, তাহলে ওয়াই এক্স এর থেকেও বড় জেড এর থেকেও বড়। হ্যাঁ ম্যানুয়ালি হ্যাঁ, চেক কর। হুম হুম ঠিক সেম জিনিসটা এখানে ফুলফিল করছে। দেখ ওয়াই জেড এর থেকেও বড়, ওয়াই এক্স এর থেকেও বড়। হুম। স্যার বলছিলাম ওখানে নাম্বারটা শো না করে ওখানে কি ভেরিয়েবলটা শো করবে? এক্স ওয়াই জেড তিনটার মধ্যে কি একটা শো করানো যাবে কি? হ্যাঁ সেটাও শো করানো যায়, কেন যাবে না? সেটাও শো করানো যায়, তোর এখানে দুটো করে শো করানো। এখানে ধর এরকম করে দিল। ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে ওয়াই। মানে এখানে দিলাম, আউটপুটে দেখ কি আসছে। দেখ ওয়াই, ওয়াইয়ের ভ্যালু 20 ছিল তো, দেখ ওয়াই দিয়ে দিয়েছে। তুই যদি এইখানে ভ্যালুটাকে চেঞ্জ করিয়ে দিস, দেখ জেড আসছে। স্যার যেখানে নাম্বারটা স্ক্রিপ্টে দেওয়া আছে ওখানে যদি প্রম্পট দিয়ে দিই তাহলে নাম্বারটা আমাকে এন্টার করে ঢুকতে হবে, তাই তো? না এখানে তুই প্রম্পট দিতে পারিস, এই যে এক্সের মধ্যে আছে এখানে, এখানে ধর দিলাম প্রম্পট এন্টার নাম্বার।
enter number y, enter number z, দেখ তাহলে আমি এবার তিনটে নাম্বারই ওখান থেকে নেব, 7, দেখ 7টা ঠিক আছে। তুই এখানে যদি ভ্যালু চেঞ্জ করে দিস 20, 15, 17, দেখ 20টা দেখাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালুটা ইয়ে দেখাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইভাবে করা হয় ডাইনামিক কাজগুলো। স্যার অর দিয়ে একটু দেখান। হ্যাঁ বল। অর দিয়ে, অর অর। অর দিয়ে তো এর ভেতরেই তো আছে, কাজ তো করছে অরটা। আচ্ছা অরের ইয়েটা বলছিস তো? হ্যাঁ স্যার। অরের ক্ষেত্রে দেখ আমি যদি এখানে ধর দিলাম 12, 12, 12, সাম ভ্যালুজ আর সেম, এখানে ধর আমি দিলাম 12, 15, 12, সাম ভ্যালুজ আর সেম। তাহলে আমি কি দিয়েছিলাম এখানে ভ্যালুটা 12, 15, 12, 12, 15 আর 12। তাহলে x ইকুয়ালস টু y হচ্ছে না, x ইকুয়ালস টু জেডটা কিন্তু ফুলফিল হয়ে গেল। তাই যাই x ইকুয়ালস টু জেডটা এখানে ফুলফিল হয়ে গেল, তার মানে কি আমার তো সেম সেম নাম্বার হয়ে গেল দুটো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তিনটের মধ্যে যে কোনো দুটো আমার সেম সেম নাম্বার হয়ে গেল, সেই জন্য ওটা আর এগোলো না, এখানে একটা মেসেজ দিয়ে ছেড়ে দিল। বাট যখন এই তিনটেই ফলস হয়ে গেল, তিনটেই যখন তখন false নিচের হলো, গুলো নেবে। হ্যাঁ হুম। তখন এবার নেক্সটটা তিনটে থেকে না দেখবে। হ্যাঁ 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 সেই। যখন ওই ঠিক তিনটে আছে। ফলস হয়ে গেল তখন এবার নেক্সটটাতে গেল, নেক্সটটাতে গিয়ে দেখছে কন্ডিশন হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দ্যান জেড, অর্থাৎ এক্স ওয়াইয়ের থেকে বড় জেডের থেকে বড়। তাই যদি হয় তাহলে ডকুমেন্ট রাইটে দেখিয়ে দিল যে কোন ভেরিয়েবলটা নিচ্ছে, ওই জন্য ওখানে এক্স লেখা আছে। আর তার নিচে ডকুমেন্ট রাইটে হচ্ছে তোর মানে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, নাম্বারটা দেখাচ্ছে। এটা হচ্ছে ইফ আর ইফ এলস ইফ। বল, কারুর কিছু জিজ্ঞেস করা থাকলে বল। সৌভিক, বলুন। কি হলো, বুঝতে পেরেছিস? দেখছি, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ইফ এলস। এই ইফ এলস দিয়ে না অনেক কিছু করা যায়। স্যার বলি এটা তো স্যার তিনটা নাম্বার, 5-7টা নাম্বার দিয়ে দিলে স্যার ইফ এলসে মানে জটিল হয়ে যায়। হ্যাঁ তখন তো ইফ এলস হবে না তো, যখন তোর 5টা 7টা 10টা নাম্বার দিয়ে দিচ্ছে তখন তোর ওগুলো অ্যারে দিয়ে করা হবে। চারটে অবধি করা যাবে এখানে,
এখানে যদি চারটে দেওয়া হয় দুটোই দুটোই ভাগ করে নিবি, হ্যাঁ ওই দুটো থেকে একটা বেরিয়ে গেল, এদিকে দুটো থেকে একটা বেরিয়ে যাবে, অর্থাৎ সরি চারটে নাম্বার থেকে একটা বেরোবে, এদিকে চারটে নাম্বার থেকে একটা বেরোবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে একটু একটু মানে হিসেব করে করবি, যে ফার্স্ট থেকে কন্ডিশনগুলোকে ফিক্স করে নিবি যে কি কি কন্ডিশন হতে পারে আমার ওখানে। হুম স্যার, এই একটা কন্ডিশন মিস হয়ে গেলেই আর কাজ করবে না। হ্যাঁ, প্রথমটা তো তাই করা হচ্ছে, কারণ আমার তো কোনোটা যদি একটা ইকুয়াল হয়ে যায় তাহলে তো সেটাকে আর অ্যাকসেপ্ট করা যাবে না। আচ্ছা, তাহলে ইফ আর এলস ইফ এই দুটো কন্ডিশন এখানে কাজ করলো। ঠিক সেমভাবে তোর যখন এইগুলো হবে, এগুলোর কাজ হচ্ছে কোথায়, যখন আমরা কোনো স্ক্রিপ্ট লিখি, ধর এরকম হতে পারে ডায়নামিক্যালি তোর যে পার্টিকুলার একটা HTML এর কোনো প্যানেলে হয়তো আমার কোনো ক্লাস পড়ে আছে বা কোনো একটা কালার পড়ে আছে, সেটাকে আমি চেঞ্জ করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে চেঞ্জ করে দেওয়া যায়। জাভাস্ক্রিপ্ট আছে, যে আছে, এগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় সেটা। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যেটা করতে পারে সেটা হচ্ছে HTML বা CSS প্রপার্টিকে ওভাররাইট করতে পারে। ওকে, এনি কোয়ারি? যতখানি হয়েছে ততখানির মধ্যে কোনো কোয়ারি আছে? যদি না থাকে আমি কিন্তু নেক্সট সেগমেন্টে ঢুকবো। না বুঝে থাকলে, কোথাও কোনো প্রবলেম হলে বল। কি হলো? বলছি এটা কি আগের দিনের যে টেমপ্লেট, ওই টেমপ্লেটের ওপর তো এটা মানে দেওয়া যাবে তো, মানে যখন হবে এটা টেমপ্লেট, ওই যে টেমপ্লেটটা আগে করানো হয়েছিল HTML CSS এ। হ্যালো, স্যার একটু ধরতে বললো। হ্যাঁ, ওদের সেকেন্ড ব্যাচটা তো এখন কমপ্লিট হতে দেরি আছে। না, এপ্রিল তো নয়, ওটা তো এপ্রিল আমার লাগবেও না, কিন্তু হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি এন্ডে গিয়ে ওটাকে ইয়ে করে দেওয়া হবে complete। হুম, ওটাতে আমি দেখেছি কার কার ইয়ে আছে, বাকি আছে, আমি দেখেছি ওটা, ওটা ওদেরকে বলাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না ও তো করেনি তো, না 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 না, না সেরকম কিছু করেনি ও তো। হ্যাঁ, আচ্ছা, কার? সৌম্যদীপ? সৌম্যদীপে দেখতে হবে, হয়তো ওই 12% 13% ওরকম হয়তো হতে পারে। হ্যাঁ নবদীপ বল, বল বল শুনছি, বল। না না স্যার, আমি না ছবিটা কি ভুলে বলছিলাম। হ্যাঁ বল। হুম, ওই আগের দিনের যে টেমপ্লেট হয়েছিল HTML CSS এর যে টেমপ্লেট, ওর উপর তো ওই জাভা
এই ফর্মুলা গুলো যেগুলো করানো হচ্ছে এইগুলো তো মানে হবে তো, মানে অ্যাপ্লিকেবল এফেক্ট হবে হবে তো, তো? এইগুলোর ওপরেই তো অ্যাপ্লিকেবল হবে লাস্টে গিয়ে। কিন্তু অ্যাপ্লিকেবল করার আগে, যেমন অ্যাপ্লিকেবলটা কিরম হবে আমি তোকে বলে দিচ্ছি। ধর তোর ড্রপ ডাউন আছে, ঠিক আছে? তো ড্রপ ডাউনটাকে তুই ইয়ে করবি কি করে, কাজ করাবি কি করে? তো তখন তো চেকিং হবে, সেই চেকিংগুলো তো তো সেই চেকিংগুলোর জন্যই তো এটা করানো। এবার আগে তোকে পুরো ফরম্যাটটা জানতে হবে যে কোনটা কোথায় কিভাবে কাজ করে। সেইটা আমাদের এইরকম ম্যাথামেটিক্যাল ইয়ে দিয়ে করালে জিনিসটা বুঝতে সুবিধে হয়। এইবার তুই জিনিসটা বুঝে গেলি, জেনে গেলি, তারপর তুই ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবি। বুঝতে পারলি? হুম হুম হুম। তোদেরকে আমি একটা ফাইল দেখাই, তাহলে বুঝতে পারবি যে কিরম অ্যাপ্লাই হয়। দেখ, কোথায় গেল, এখানেই পাবা। সোনারপুরের ব্যাচটা এটা তো, হ্যাঁ এই যে, এই দেখ, দেখেছিস যখন ক্লিক করছি এটা ইয়ে হচ্ছে, হচ্ছে তো। এইটারই যদি স্ক্রিপ্টটা দেখিস এখানে, এইখানে স্ক্রিপ্ট দেখলে দেখ, এইখানে সব দেখ লেখা আছে। দেখ মোবাইল ন্যাপ, ইফ, দেখ ইফ কন্ডিশন, যদি কন্ডিশন ফুলফিল হয় এইটা, যদি না হয় তাহলে এইটা। ঠিক আছে, আগে তোকে স্ট্রাকচার বুঝতে হবে। আমি যদি ফার্স্টেই তোকে ওইখানে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশনটা দেখাতে যাই, বুঝতে পারবি না। আগে পুরো স্ট্রাকচারটা বুঝতে হবে যে আমার এই এই জিনিসগুলো অ্যাভেলেবেল। এইবারেতে আমি যেটা করতে যাচ্ছি সেইটার জন্য আমার কোনটা কোনটা লাগবে, সেই অনুযায়ী ওখানে জিনিসগুলোকে করানো। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো? আর এইচটিএমএল সিএসএস গুলো কর। আবু আমাকে এইচটিএমএল সিএসএস করে দেখাবি, প্রত্যেকজনের দেখাবি। আমাকে কিন্তু খুব একটা বেশি কেউ দেখাসনি, সৌমেন একমাত্র দেখিয়েছে পুরো কমপ্লিট। বাকি সবাইকে বলছি আমাকে কিন্তু করে দেখাবি পেজগুলো। হ্যাঁ স্যার বলুন। এইচটিএমএল এর কাজটা করে দেখাবি একটা পেজকে, যে এইচটিএমএল এর কনভার্সন যেটা আমি দেখিয়েছিলাম সেইটা আমাকে করে দেখাবি। ঠিক আছে? ওটা চাই, ওটা না হলে হবে না, ওটার ওপরেই অ্যাপ্লাই হবে। তোদের এইখানে এই যে পেজটা করা হয়েছে আমার, এই যে এইখানে, এইখানে যখন মেনুটা খুলবে এইখান থেকে, এখানে একটা স্ক্রিপ্ট থাকবে, এই অ্যাড টু কার্টের জন্য একটা স্ক্রিপ্ট থাকতে পারে, সার্চের এখানে একটা স্ক্রিপ্ট থাকতে পারে। হয়তো যখন এরকম ক্লিক করলি সার্চের এটা এরকম লম্বা হয়ে যাবে। এখানে স্লাইডার চলবে তিনটে, এখানে একটা স্ক্রিপ্ট থাকবে। ঠিক আছে, এই সব জায়গাগুলোকে স্ক্রিপ্ট দিয়ে করা হবে। তো করতে গেলে আমার এই গোটা এইচটিএমএল পেজটাকে আগে চাই, পেজটা খুব দরকার। গোটা এইচটিএমএল পেজটাকে কমপ্লিট করবি এর সাথে সাথে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার ইফেলস। এর পরের আছে সুইচ কেস। সুইচ কেসের ক্ষেত্রে কি হচ্ছে, ওটাও কিন্তু বেসড অন কন্ডিশন, বাট কন্ডিশনটা এমন যেখানে আমার মাল্টিপল ভ্যালু বেরোবে এবং প্রত্যেকটা ভ্যালু ট্রু হতে পারে আর প্রত্যেকটা ভ্যালু ফলস হতে পারে। যেমন ধর তোকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য ডে টুডে, আজকে আজকে কি বার,
আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, বৃহস্পতিবার। আমি সেম জিনিসটা যদি কালকে জিজ্ঞেস করি, কালকে হচ্ছে শুক্রবার। অর্থাৎ একটা কোড এমনভাবে লেখা যেখানে যে আউটপুটগুলো আসার চান্সেস আছে প্রত্যেকটা আউটপুটই ট্রু, আবার প্রত্যেকটা আউটপুটই ফলস। সো এখানে হচ্ছে যে আমার যে কন্ডিশনের যে ভ্যালুটা, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা সামনে আসবে। এটাকে বলা হয় সুইচ কেস কন্ডিশন। সুইচ কেস কন্ডিশন লেখে কিভাবে, কি দেখ তো হাজারবার ফোন করে না এরা। হ্যালো, হ্যাঁ তোকে আমি বলে দিলাম তো। হ্যাঁ কনফার্ম, আমাকে স্যার কালকেই জানিয়ে দিয়েছে কনফার্ম। হুম, ওকে। আচ্ছা, এইখানে দেখ এবার, তাহলে এটা আমি তোদেরকে দিয়ে দিই এখানে, তারপর আমি সুইচ কেসটা করছি, গ্রুপে দিয়ে রাখি। ঠিক আছে, এবার দেখ সুইচ কেস। সুইচ কেসের ক্ষেত্রে কি হয়, সুইচ, এখানে একটা তোর ইয়ে থাকবে, ভ্যালু থাকবে, অর্থাৎ কন্ডিশন। এখানে হচ্ছে কেস এক্স, ঠিক আছে, এখানে হচ্ছে কোড, ব্রেক। আবার হচ্ছে কেস ওয়াই, আবার হচ্ছে কোড আর ব্রেক। এরম ভাবে, অর্থাৎ এক্স হলে কি হবে, ওয়াই হলে কি হবে, সেটা এখানে দেয়া থাকবে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে ডিফল্ট, তার জন্য এখানে একটা দেয়া থাকবে। এই হচ্ছে ইয়ে। এইবারেতে এই কন্ডিশনে যে প্যারামিটারগুলো থাকবে, যে কন্ডিশনটা পাস করানো হবে, তার যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার ওপর বেস করে, যদি ভ্যালুটা এক্সের সঙ্গে মেলে তাহলে এক্সের পার্টটা নেবে, নিয়ে কাজ করবে, আউটপুট বেরোবে। যদি ওয়াইয়ের সঙ্গে মেলে তাহলে ওয়াইয়ের পার্টটা নেবে, যদি এই দুটো না মেলে তাহলে ডিফল্টটা নেবে। বুঝতে পারলি কিরে, বোঝা গেল? সুইচ কেসের ফরম্যাটটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ আমরা এখানে একটা প্র্যাকটিক্যালি একটা দেখাবো। প্রথম হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ধর ভেরিয়েবল ডি ইকুয়ালস টু নিউ ডেট ফাংশন। যদি আমি নিউ ডেট ফাংশনে যাই তাহলে আমি কি দেখতে পাবো, নিউ ডেট ফাংশনে ধর আমি করলাম ডকুমেন্ট ডট রাইট ডি। দেখ কি দেখাচ্ছে, দেখ এই পুরোটা দিয়ে দেয় আমাকে। এখান থেকে শুধু আজকের দিনটা বার করতে হবে। তো আজকের দিনটা বার করতে গেলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে where dd equals to
ডি ডট গেট ডে। যখনই গেট ডে করবি তাহলে কি ডিসপ্লে করবে, দেখ ডিসপ্লে করছে 4। অর্থাৎ তুই যখন ডেটাকে বের করতে যাচ্ছিস তোকে ডে এর নাম দিচ্ছে না, কি দিচ্ছে, ভ্যালু দিচ্ছে। এইবার তোর ডিজিটালে ম্যানুয়ালিতে আমরা কাউন্ট করি 1 থেকে 10 অবধি, ডিজিটালে কাউন্ট শুরু হয় 0 থেকে। তাহলে আমাদের উইকে 7টা দিন, তাহলে ভ্যালু হবে আমার 0 থেকে 6। এইবারেতে তাহলে আমি ফার্স্টে এইখানে আমি ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। এইবারেতে এখানে লিখছি সুইচ, এর মধ্যে ডিডি, যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইবার এইখানে শুরু করলাম কেস 1। অর্থাৎ যদি ডিডির ভ্যালু 1 হয় তাহলে কি হবে, x equals to সানডে, ঠিক আছে। তারপর দেবো ব্রেক, x equal to সানডে দিয়ে দিলাম ব্রেক। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে কেস 2 মানডে, কেস 3 কেস 3 সানডে মনডে টিউসডে, সরি এটা 0 থেকে স্টার্ট হবে, এটা 0 1 2 কেস 3 টিউসডে ওয়েডনেসডে, কেস 4 থার্সডে, কেস 5 ফ্রাইডে। কেস 6টা লিখছি না, 0 থেকে 5 অবধি যেহেতু লিখেছি এখানে লিখে যাচ্ছি ডিফল্ট, এটা স্যাটারডে। দেখ আমার পুরো কোডটা রেডি। তাহলে আমি এইখানে ভ্যারিয়েবল ডি নিউ ডেট ফাংশন দিলে আমি তাইতে পুরো ডেটটা পাচ্ছি। এবার ডেটটা থেকে যখন আমি গেট ডে করে ডেটাকে বের করছি তখন আমাকে কোনো টেক্সটের জায়গায় আমাকে ভ্যালু দিয়ে দিচ্ছে। এবার সেই ভ্যালুটাকে আমি সুইচে ফেলছি, সুইচে ফেলার পর এই ভ্যালুটার সঙ্গে যে কেসটা ম্যাচ করবে সেই কেসের আউটপুটটা এখানে বেরোবে। তাহলে এখানে ডকুমেন্ট ডট রাইটে আমরা দেবো এক্স এর ভ্যালু। স্যার ডিফল্টে কি ব্রেক লাগবে? হ্যাঁ লাস্টেও তো ব্রেক দিতেই হবে তোকে। দেখ থার্সডে, ঠিক আছে।
দেখ থার্সডে দেখাচ্ছে। এইটা হচ্ছে সুইচ কেসের কাজ। আমরা এই সুইচ কেস ইউজ করে একটা গোটা ক্যালেন্ডার ক্রিয়েট করে দিতে পারি, যেটাতে তুই তোর মতো কাস্টমাইজ করে দিতে পারি। তাহলে আমার এখানে যখন আমি ডেগুলো, উইকের যখন ডেগুলো বার করছি, তখন দেখ সুইচ কেসে দিচ্ছি। তাহলে আমাকে যদি মান্থটাকে বের করতে পারে, তাহলে যদি মান্থটাকে এখানে আনতে হয়, মান্থটা হলে তো স্যার, তখন গেট ডের জায়গায় গেট মান্থ। তো ঠিক আছে, তখন এতগুলো করার বদলে তো মনে হয় এর লুপ চালিয়ে দিলে ভালো। কোনটা? 1 থেকে 30 অব্দি যেটা। কেন মান্থ তো আচ্ছা আচ্ছা, মান্থ, আচ্ছা 12টা। 12টা তো। হ্যাঁ হ্যাঁ। আমার যখন লিমিটেশনের মধ্যে পেয়ে যাচ্ছি, তখন আমি সুইচ কেসে। তা না হলে তুই অ্যারে চালিয়ে ভ্যালুগুলোকে নিয়ে এসে ওগুলো করলেও হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা হচ্ছে সুইচ কেসের কাজ। এইটা হচ্ছে তোর কন্ডিশন। একটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। ইফ এলস কন্ডিশন মিনস হচ্ছে কোনো একটা কন্ডিশন যখন পাস পাস করানো হচ্ছে, আর্গুমেন্ট যখন পাস করানো হচ্ছে, তার যখন আমার একটা ট্রু আর একটা ফলস, এই দুটো রিপ্লাই আসছে, তার মধ্যে যে কোনো একটাকে আমি সিলেক্ট করছি। সেইটা হচ্ছে আমার তোর ট্রু ফলসের ব্যাপার ওখানে। অর্থাৎ ইফ এলসের ক্ষেত্রে আমার যে কোনো একটা কন্ডিশন নেবে দুটোর মধ্যে। আর সুইচ কেসে হচ্ছে কন্ডিশনের এগেনস্টে যে তোর আউটপুটটা জেনারেট হচ্ছে, সেখানে মাল্টিপল আউটপুট জেনারেট হচ্ছে, সবকটাই ট্রু, বাট অ্যাট এ টাইম নয়। অ্যাট এ টাইম যে কোনো একটা ট্রু, বাকিগুলো ফলস। বাট এখানে মাল্টিপল আউটপুট তো জেনারেট হচ্ছে। তখন আমি সুইচ কেসটাকে ইউজ করব, যখন মাল্টিপল ভ্যালু পাচ্ছি আমি। ঠিক আছে, অর্থাৎ কেস 0 হলে একটা, কেস 1 হলে একটা, কেস 2 হলে একটা, অর্থাৎ একটা কন্ডিশনের এগেনস্টে মাল্টিপল তোর পসিবিলিটিস থাকছে, তখন আমার সুইচ কেস। তা না হলে ইফ এলস। ওকে, কিরে সবাই বোঝা গেল? মানে স্যার যেখানে কন্ডিশনটা ট্রু হয়ে যাবে ওখানেই ব্রেক করে যাবে। হ্যাঁ, না ব্রেক করে যাবে না। এখানে যদি ব্রেকটা না দিস, ধর আজকে তো হচ্ছে থার্সডে, আমি ধর ব্রেকটা দিলাম না, ব্রেকটা না দেয়া মানে ওখানে কিন্তু আউটপুট চেঞ্জ হয়ে যাবে, ফ্রাইডে হ্যাঁ হয়ে ওটাই যাচ্ছে। বলছি স্যার, মানে পরেরটাতে নিয়ে নেবে। হ্যাঁ, ব্রেক মিন্স হচ্ছে সেখান থেকে স্টপ করিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে ওইটা স্যার ম্যাচ করে গেল মানে ওখানেই ব্রেক হ্যাঁ, করে এই গেল। কেস থেকে স্টার্ট হলো। মানে আমার আজকে কি, আজকে ওখানে এটার ভ্যালু আসছে 4, তার মানে কেস 4 ম্যাচ করছে, এখান থেকে স্টার্ট হলো। এটা নিল, এক্স এর ভ্যালুটা নিল, দিয়ে ব্রেক। ব্রেক মানে স্টপ হয়ে গেল, স্টপ হওয়া মানে এখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে তোর এটা রয়েছে এখানে, আরে, ডকুমেন্টের রাইটটাকে লিখে দিল। আচ্ছা। ব্রেক মানে সবসময় হচ্ছে তোর একদম স্টপ করে বের করে দেবে, তারপর এগোবেই না। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। ভালো করে পড়বি। স্যাটারডে কোনো ক্লাস থাকছে না, ঠিক আছে? স্যাটারডে 31, স্যাটারডে কোনো ক্লাস থাকবে না, ছেড়ে দে। একবারে ক্লাস থাকছে তোদের মঙ্গলবারে। তো এর মধ্যে জাভা স্ক্রিপ্টে কন্ডিশনাল স্টেটমেন্ট অবধি কমপ্লিট করবি। কমপ্লিট করার পর নিজেরা পারলে যেরকম ছোট ছোট প্রোগ্রাম লিখবি, ভুল ভ্রান্তি হোক সেগুলো আমাকে ক্লাসে দেখাবি। ওকে, প্রত্যেক জনাকে বলে দিচ্ছি, আমি সবাইকে বলছি কিন্তু এটা ওকে স্যার। কমপ্লিট এলএমএস আপ টু জাভাস্ক্রিপ্ট। এটা বোধহয় 3rd চ্যাপ্টার, তাই তো? খুব সম্ভবত এটা 3rd চ্যাপ্টার, কন্ডিশন স্টেটমেন্ট। হ্যাঁ, এইটা। কারণ
এর এর মধ্যে লুপ আছে, এখন আমি লুপে ঢুকিনি। তো থার্ড চ্যাপ্টার পর্যন্তই কমপ্লিট করবি, তারপর এগুলোতে যাওয়ার দরকার নেই, কারণ এরপর লুপ আছে, লুপটা করাবো। তো জাভাস্ক্রিপ্ট থার্ড চ্যাপ্টার, ওকে। এটা এটা যেন প্রত্যেকজনের কমপ্লিট হয়। যারা এখনো পর্যন্ত হাত দিসনি এলএমএস, আমি বারবার বলছি তারা এলএমএস কমপ্লিট কর, তা না হলে এমন ফাঁসবি যেখান থেকে আর বেরোতে পারবি না। অলরেডি তোদের ব্যাচ থেকে তোরা জানিস, আমি তোদের আগের দিনই এটা দিয়েছি, দেখ এখানে আছে দেয়া। এখানে দেখ যারা যারা ইরেগুলার তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে অলরেডি। ইভেন যারা মার্কিংয়ে আছে, মেঘনা যেমন আছে, অস্মিতা ক্লাস করছে এখন, ঠিক আছে, মেঘনা আছে, অর্ঘজিৎ আছে, শিবনাথ আছে। এলএমএস যদি না করিস, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে, দেখ অস্মিতার দেখ অ্যাটেন্ডেন্স মোটামুটি কাছাকাছি চলে এসছে। বাট যদি এলএমএস না করিস তাহলে কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। তো এখন একদম নিয়মই হয়ে গেছে, কোনোভাবে কোনো রকম কিছু টলারেট করা হচ্ছে না, দরকার হলে বের করে দেওয়া হবে। সৌম্যজিৎ খুব সামলে, সৌম্যজিৎ এসেছিলো আজকে, ও যেহেতু রেকর্ডটা দেখে সেই জন্য বলছি। সৌম্যজিৎও খুব সামলে, ক্লাস ফ্লাস যদি না করিস, ক্লাস যদি অফ দিস, তাহলে আর কিছু করা থাকবে না কারুর। স্যার আমার একটা ক্লাস অফ ছিল, তবুও আমার 93% হয়। ওটা ওরকম হয় না, ধর তুই কোনোদিন ক্লাসে জয়েন করলি, মাঝে কেটে গেল, আমার হোক বা ইয়ার হোক, ম্যাডামের হোক, এইসব বাদ দিয়ে 93% হয়। কিছু টাইম বাদ যায় জয়েন করতে, কোনোদিন হয়তো 5 মিনিট লেটে জয়েন করলি, এরকম তো হয়েছে। এই নয় তো যে তুই প্রত্যেকদিন একদম ইয়েতে জয়েন করছিস, তা তো নয়। কোনোদিন যেমন আজকে আজকে তোর ধর 2 মিনিট 3 মিনিট হলেও লেট হয়েছে, হুম হুম। এইগুলো টুকটাক বাদ যায়, ওগুলো নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, ভুল ভাল আচ্ছা, হবে না। বলছি মিনিমাম কত অ্যাটেন্ডেন্সের দরকার? মিনিমাম আমাদের হচ্ছে 70। আচ্ছা, স্যার সেই অনুপাতে তাহলে আমাদের মার্কস অনেকটা উপরে আছে, 70%-এর উপরে। আছে বলে ওই আছে বলে আমি আর ইয়ে করলাম না, সেটা করলে হবে না। মিস করবি, হুড়ুর করে নেমে যাবে, হুড়ুর করে নেমে যাবে এটা। সৌমেন আছে, সৃজা আছে, নবদ্বীপ, সুমন, সুরজিৎ, আবু ভালো জায়গায় আছে, আকাশেরটা একটু কাছাকাছি আছে, আকাশ একদম মেনটেন করবি। সৌভিক, যারা রেগুলার আছিস তারা দেখ ঠিকঠাক জায়গায় আছিস। অস্মিতাও মোটামুটি 58-এ চলে এসছে, ও ঠিকঠাক যদি ক্লাস করে এটাও রিচ হয়ে যাবে। কিন্তু অর্ঘজিৎ, শিবনাথ আর সৌম্যজিৎ, এই তিনজনাকে নিয়ে কিন্তু চাপ আছে। আমি ওই জন্যে এখানে বারবার লিখে দিয়েছি যে ক্লাস মিস করলে ড্রপ আউট হয়ে যাবে। আর ফাইনাল অ্যাসেসমেন্ট দিতে গেলে আমার এলএমএস কমপ্লিট করা ম্যান্ডেটারি, এলএমএস আর এনগুরু দুটোই। তো যারা রেগুলার ক্লাস করছিস আমি তাদেরকে বারবার বলছি এলএমএস এনগুরু দুটোকেই কমপ্লিট করবি। প্রবলেম হতেই পারে, প্রবলেম হলে ক্লাসে বলবি, প্রবলেমগুলো সলভ করা হবে, ঠিক আছে? চলো আজকে এই অবধি থাকুক, আবার নেক্সটে ভালো করে দেখবি, ভিডিওটা পাঠাবো, ভালো করে দেখবি।